This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে ভারত আর বাংলাদেশের সম্পর্ক অনেক টেনশন ভরা অবস্থায় আছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের ঠিক 48 ঘন্টা পরে বিএসএফ বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের একটা বিরাট শাস্তি দিল। এরপর বাংলাদেশ সরকার ভারতকে কড়া বার্তা দিয়েছে। তারপর থেকে ভারত রেগে গিয়ে বাংলাদেশকে কঠোরভাবে মোকাবেলা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। অবশেষে ত্রিপুরার সিপাহীজলা সীমান্তে সেই রাতে এমন কি হলো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্রুত ভারতের জন্য এক কঠোর সতর্কবার্তা পাঠাতে হলো। এটা কি শুধু দুইজন পাচারকারীর মৃত্যু ছিল, নাকি সেটা সেই বড় ঝড়ের আগাম সংকেত যা আগামী কয়েক মাসে ভারত বাংলাদেশ সীমার পুরো ভূগোলটাই বদলে দেবে? কেন পশ্চিমবঙ্গের নির্বাচনের ঠিক 48 ঘন্টার মধ্যেই ভারত এমন এক শক্তি প্রদর্শন করলো যে প্রতিবেশী দেশের সরকার এখন রক্তাক্ত সীমানার কথা বলতে বাধ্য হচ্ছে? ভারত আর বাংলাদেশের সম্পর্কের এই নতুন তিক্ততা মোটেই সাধারণ একটা ঘটনা নয়। ত্রিপুরার সিপাহীজলা জেলায় বিএসএফের জওয়ানরা যেভাবে দুই সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গুলি করে মেরে ফেলল, সেটা স্পষ্ট করে দিয়েছে এখন সীমানায় নরম নীতি আর চলে না। বাংলাদেশে তারেক রহমান সরকার একদম স্তম্ভিত, কারণ তারা কল্পনাও করেনি যে বাংলার নির্বাচন শেষ হতেই ভারত থেকে এত শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে। মিশনটা এত সঠিক আর এত দ্রুত ছিল যে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির পক্ষে সামলানো সম্ভব হলো না। এখন ঢাকার তরফ থেকে হুমকি আসছে, সম্পর্কের কথা বলা হচ্ছে, কিন্তু ভারতের অবস্থান একদম পরিষ্কার। যদি অবৈধ অনুপ্রবেশ বন্ধ না হয়, তাহলে এরকম হামলার জবাব একই কঠোরতায় দেওয়া হবে। ত্রিপুরার সেই এলাকা যাকে সিপাহীজলা বলে, সেখানে গত শুক্রবার রাতে যা ঘটল তা গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো ছিল। ঘন জঙ্গলের মধ্যে আর কাঁটাতারের বেড়ার মাঝে কিছু লোক ভারতের সীমায় ঢুকতে চাচ্ছিল। বিএসএফের ইন্টেলিজেন্স ইউনিট আগেই খবর পেয়েছিল যে পশ্চিমবঙ্গের নির্বাচনের হইচইয়ের মাঝে বড় ধরনের গোপনভাবে অনুপ্রবেশের পরিকল্পনা চলছে। জাস্ট তখনই পাচারকারীরা বর্ডার পার করার সাহস করল। বিএসএফের জাগ্রত জওয়ানরা তাদের আত্মসমর্পণের হুঁশিয়ারি দিল, কিন্তু যখন উল্টো পাশে উত্তেজনা বেড়ে গেল, জওয়ানরা তখনই তাদের রাইফেল থেকে গুলি ছুড়ল। দুই পাচারকারী সেখানেই পড়ে গেল। আর এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল গোটা বাংলাদেশে, এবং বাংলাদেশে তোলপাড় লেগে গেল। এই কার্যক্রমের ঠিক পরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভির বক্তব্য আসে। তিনি বলেন, যদি সীমান্ত বারবার রক্তে লাল হয় তাহলে ভালো সম্পর্ক টিকে থাকবে না। এটা সরাসরি হুমকি নাকি একটা ভয়, সেটা বলা মুশকিল। আসলে এটা তারেক রহমানের সেই ভয় যা তাদের ঘুম হারাম করে দিয়েছে। বাংলাদেশে ক্ষমতা বদলের পর থেকেই সেখানে বিএনপি সরকার ভারত বিরোধী মেজাজ তৈরি করার চেষ্টা করছে, কিন্তু যখন ভারত সীমান্তে কড়াকড়ি দেখালো, তখন তারা বন্ধুত্বের ছদ্মবেশে উপদেশ দেওয়ার চেষ্টা করছে। সে সময় পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হয়ে 2 দিনও হয়নি, আর ভারত তার মনোভাব স্পষ্ট করে দিয়েছে। বছরের পর বছর ধরে যে অবৈধ অনুপ্রবেশ একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছিল, আর তার ওপর এখন সরাসরি আক্রমণ চলছে। বাংলাদেশ ভাবছিল ভারত নির্বাচনে ব্যস্ত, আর সেই সুযোগে সে তার এজেন্ডা এগিয়ে নিয়ে যাবে, কিন্তু ওদের জানা ছিল না বিএসএফের নজর বাজ পাখির মতো সীমানায় রয়েছে। এই মিশন প্রমাণ করে দিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা যে কোনো রাজনৈতিক পরিস্থিতির ওপরে। এখন বাংলাদেশ সরকার যতই হইচই করুক, সত্যি তো এটাই যে ভারত নিজেদের সীমানাকে দুর্গ বানানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার চলছে তার ভিত্তি ভারত বিরোধিতার ওপর দাঁড়িয়ে আছে। তারেক রহমান আর তার উপদেষ্টা রুহুল কবির রিজভি ভালো করেই জানে, যদি তারা ভারতের সামনে মাথা নত করে তাহলে তাদের ঘরোয়া ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তারা রক্তে লাল সীমানা এই ধরনের জমকালো শব্দ ব্যবহার করছে। তারা দেখাতে চায় যে তারা ভারতের সামনে চোখ রাঙাতে পারে, কিন্তু বাস্তবে বাংলাদেশের অর্থনীতি আর স্থিতিশীলতার জন্য ভারতের সহযোগিতা খুব জরুরি। এজন্য একদিকে তারা হুমকি দেয় আর অন্যদিকে মিথ্যা বন্ধুত্বের কথা বলে। এখন সেই দুমুখ চেহারা ভারতের সামনে পুরোপুরি ফাঁস হয়ে গেছে। ভারতও এবার কূটনীতির খেলা শুরু করেছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে পাঠানো একটা বড় মাস্টার স্ট্রোক। দীনেশ ত্রিবেদীর মতো অভিজ্ঞ নেতাকে এই পদে বসানো মানে ভারত এখন সরাসরি এবং কঠোর ভাষায় বাংলাদেশকে বোঝাতে চায়। দীনেশ ত্রিবেদী কোনো পেশাদার কূটনীতিবিদ নয়, বরং এমন একজন বুদ্ধিমান রাজনীতিবিদ যিনি জানেন চাপ কিভাবে তৈরি করতে হয়। তার নিয়োগ থেকে স্পষ্ট যে মোদী সরকার এখন বাংলাদেশকে নিয়ে সম্পর্কগুলোকে এক নতুন পথে নিয়ে যেতে প্রস্তুত, যেখানে ভারতের স্বার্থের কোনো আপোষ হবে না।
সীমান্তে যে 2টি মরদেহ হস্তান্তর করা হলো তা শুধু 2 জন মানুষের মরদেহ ছিল না, বরং বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসা সেই অবৈধ প্রবেশ নীতির ব্যর্থতার প্রমাণ ছিল। বর্ডার গার্ড বাংলাদেশের উপস্থিতিতে যখন মরদেহগুলো হস্তান্তর করা হচ্ছিল তখন পরিবেশটা ছিল অনেকটা চাপযুক্ত। বিজেপি কর্মকর্তারা নিজেরাও জানতো যে তাদের দিক থেকেই ভুলটা হয়েছে। চোরাচালান ও অবৈধ প্রবেশকে উস্কে দেওয়া এখন বাংলাদেশের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আমাদের সীমানা কোনো আশ্রয়স্থল নয়, যেখানে যে কেউ মুখ তুলে চলে আসতে পারে। এখন কথা বলি সেই শক্তিশালী পরিকল্পনার যা দিল্লির করিডোরগুলোতে তৈরি হয়ে গেছে। 2026 সাল ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সীমানায় এখন শুধু জোয়ার নয়, সেখানে এখন লেজার ফেন্সিং, হাইটেক সেন্সার আর থার্মাল ইমেজিং ক্যামেরার জাল বিছানো হচ্ছে। এখন রাতের অন্ধকারেও যদি কেউ সীমানা পার হওয়ার চেষ্টা করে তার খবর কন্ট্রোল রুমে পৌঁছে যাবে। ভারত এখন অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একটা জিরো টলারেন্স পলিসি নিচ্ছে। এর মধ্যে শুধু সীমান্তে কড়াকড়ি বাড়ানো হয়নি, যারা আগে থেকেই ঢুকে গেছে তাদের চিহ্নিত করার সিস্টেমও আরও শক্ত করা হচ্ছে। বাংলাদেশ সরকার তাই এত চিন্তিত, কারণ তারা জানে যদি ভারত তার সীমা পুরোপুরি বন্ধ করে দেয় আর অবৈধ অনুপ্রবেশকারীদের আটকায়, তাহলে বাংলাদেশে বেকারত্ব আর জনসংখ্যার চাপ আরও বাড়বে। এখন পর্যন্ত তারা নিজের সমস্যাগুলো ভারতের দিকে ঠেলে দিত, কিন্তু এখন ভারত সেই দরজায় তালা মেরে দিয়েছে। তারেক রহমান সরকারের ভয় যে ভারত বাংলাদেশে আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ফেলবে না তো, আর এজন্যই তারা বারবার বন্ধুত্বের কথা বলছে। কিন্তু তাদের চোখে সেই পুরনো ভয় স্পষ্ট দেখা যায়। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও এমনই একটা ঘটনা ঘটেছে, যেখানে আবার গুলিবর্ষণের খবর এসেছে। এই ঘটনাগুলো মিলেমিশে হয়নি, এগুলো ভারতের সেই কৌশলের অংশ যেটাতে শত্রুকে সামলানোর সুযোগই দেওয়া হয় না। সীমান্ত নিরাপত্তা বাহিনীর কাছে এখন স্পষ্ট নির্দেশ আছে, যদি কেউ সন্দেহজনক কাজ করে আর বারবার সতর্ক করা সত্ত্বেও না থামে, তাহলে তাকে সেখানেই শেষ করে দিতে হবে। কোনো আলাপ আলোচনা নয়, কোনো দীর্ঘ কাগজপত্রের ঝামেলা নয়, সোজাসুজি অ্যাকশন। আর এটাই সেই ভাষা যা অবৈধ অনুপ্রবেশকারী আর তাদের লিডাররা বোঝে। দীনেশ ত্রিবেদীর নিয়োগের পেছনে আরেকটা বড় কারণ আছে। পশ্চিমবঙ্গের রাজনীতি আর সেখানে সীমান্ত সংক্রান্ত সমস্যাগুলো তিনি খুব ভালো করে বোঝেন। ওনার জানা আছে কিভাবে অনুপ্রবেশের মাধ্যমে ভারতের জনসংখ্যার ভারসাম্য নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এখন তিনি ঢাকায় ভারতের কমান্ড সামলাচ্ছেন, আর এখন তার এজেন্ডার প্রথমে এই বিষয়টাই থাকবে। বাংলাদেশকে বুঝতে হবে যে এখন তারা আর পুরনো চশমায় ভারতকে দেখতে পারবে না। এই হলো সেই ভারত যা ঘরে ঢুকে মারতেও জানে আর নিজের সীমানা রক্ষার জন্য বিশ্বের যে কোনো চাপকেই উড়িয়ে দিতে পারে। বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ বিএনপির নেতা রুহুল কবির রিজভী বলেন, ভারতের মানুষও এমন ঘটনা দেখতে চায় না, আর এটা একদম চালাকি করে একটা ছাপানো বক্তব্য। তিনি ভারতের জনগণকে নিজের সরকারের বিরুদ্ধে উস্কাতে চেষ্টা করছেন, কিন্তু হয়তো তিনি জানেন না ভারতের প্রতিটি নাগরিক তার সীমানার সুরক্ষা চায়। অনুপ্রবেশ থেকে যে অপরাধ আর অসুরক্ষা সৃষ্টি হয়, সেই যন্ত্রণা ভারতের মানুষ বহু বছর ধরেই ভুগছে। সুতরাং রিজভী সাহেবের এই সহানুভূতি ভারতে কাজ করবে না। ভারত যেভাবে দীনেশ ত্রিবেদীকে মাঠে নামিয়েছে তা থেকেই ইঙ্গিত পাওয়া যায় যে ভারত এখন বাংলাদেশকে কেবল ব্যবসা বাণিজ্য নয়, সিকিউরিটিকেও সমান গুরুত্ব দেবে। আমরা আপনার সাথে ব্যবসা করব, আমরা আপনাদের সাহায্য করব, কিন্তু আমাদের পিঠে ছুরি মারার অনুমতি কেউকে দেব না। তারেক রহমান যত তাড়াতাড়ি এই কথা বুঝে নেবেন তার দেশের জন্য ততই ভালো হবে। নইলে যে লাল সীমার কথা ওরা বলছে, সেই লাল রং তাদের নিজের ক্ষমতার পতনের একটা বড় কারণ হতে পারে। এখন প্রশ্ন উঠছে, সামনে কি হবে? ভারত আর বাংলাদেশের মধ্যে টেনশন কি আরও বাড়বে? আর তার লক্ষণ তো একদম স্পষ্ট। ভারত তার ফোর্সকে হাই অ্যালার্টে রেখেছে। বিশেষ করে ত্রিপুরা, মেঘালয় আর পশ্চিমবঙ্গের সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে। ড্রোন দিয়ে নজরদারি চলছে, আর কুইক রিয়াকশন টিম 24 ঘন্টা মোতায়েন আছে। এই মিশন তো শুধু একটা শুরু মাত্র। আগামী দিনে দেখবেন কিভাবে ভারত তার সীমান্তে নিজের অবস্থান আরও শক্তিশালী করছে। তারেক রহমানের সরকারকেও বুঝতে হবে যে ভারত এখন তাদের হুমকি নিয়ে আর ভয় পায় না। যদি তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তাহলে তাদের দেশের থেকে হওয়া চোরাচালান আর অবৈধ অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করতে হবে। আপনি এটা বলতে পারবেন না যে আপনি বন্ধু আর আপনার লোকেরা আমাদের বাড়িতে চুপি চুপি ঢুকে পড়বে। বন্ধুত্ব সমতার ওপর টিকে থাকে, আর সম্মান তখনই পাওয়া যায় যখন আপনি অন্যের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাবেন। ভারত সবসময় বড় ভাইয়ের ভূমিকা পালন করেছে, কিন্তু এখন সে শুধু বড় ভাই নয়, কঠোর রক্ষীর ভূমিকাও পালন করছে। যে রাতের অন্ধকারে এই অভিযান হয়েছিল তা ঢাকায় বসা নীতি নির্ধারকদের ভাবতে বাধ্য করল। তারা কি সত্যি ভারতকে টক্কর দেওয়ার মনস্থির করেছে? ভারতের বিএসএফ এখন আর শুধু একটি ফোর্স নয়, এটা ভারতের স্বার্থের ঢাল হয়ে দাঁড়িয়েছে। চোরা কারবারিদের মেরে ফেলা শুধু একটি অপারেশনাল সাফল্য নয়, এটা এক ধরনের রাজনৈতিক বার্তাও বটে। বার্তাটি হলো, ভারতের মাটিতে এখন আর কোনো অনুপ্রবেশকারীর জন্য
কোনো জায়গা নেই। 2026 সালের এই সময়টা ভারতের উত্থানের সময়। আমাদের নীতি এখন রক্ষণশীল নয়, বরং আগামীর পরিকল্পনামূলক। আমরা ঝুঁকি আসার জন্য অপেক্ষা করি না, বরং সেটা আসার আগেই একদম শেষ করে দিই। ত্রিপুরার সিপাহীজলার সেই গুলিগুলো এখন পুরো বিশ্বকে বলছে ভারত এখন নিজের নিরাপত্তার জন্য যে কোনো বাধা পর্যন্ত যেতে পারে। বাংলাদেশকে তার কৌশল বদলাতে হবে, আর তা না হলে প্রতিদিনই এমন ধাক্কা খেতে হবে। তো বন্ধুরা, এবার এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আপনার বন্ধুদের সাথেও এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।